জয়গুরু বন্ধুরা, এই যে আজকে ভিডিওটা করার জন্য আসছি, এর পেছনে কিছু কারণ আছে বা কিছু ঘটনা আছে। অর্থাৎ আমরা যে ভিডিওটাই করি বা আমি যে ভিডিওটাই করার জন্য আসি, তার আগে কিছু ঘটনা ঘটে যায়। কোনো রোগীর সাথে কনভারসেশনে বা রাস্তাঘাটে এমন একটা দৃশ্য আমি দেখি, সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেখান থেকে যেন আপনারা সঠিক একটা মেসেজ পান। এই যে আপনারা বিভিন্ন সমস্যা নিয়ে আসেন, এই সমস্যাগুলো আসলে কেন হয়, এই যে রোগ শোক দ্বারা আপনারা আক্রান্ত, এগুলো কেন হয়, সেই ঘটনাগুলো শেয়ার করার মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই সমস্যাগুলোর কারণে আপনাদের এই রোগ হয়েছে, এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। গতকালকে মানিকগঞ্জে আমার এক আত্মীয়র বাড়ি থেকে আমি ঢাকার উদ্দেশ্যে আসতেছিলাম। মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে আমি গাড়িতে উঠলাম। আমার পাশে হুট করে এক ভদ্রলোক বসলো। ভদ্রলোক বলতেছে এই কারণে, আসলে সে ভদ্রলোক মানে বাহিরের গেট আপ দেখে মনে হলো সে যথেষ্ট ভদ্রলোক। দামি পোশাক আশাক পরে আসছে, কিন্তু স্বাস্থ্য অতটা ভালো না, খিটখিটে। আর এই যে চান দিতে চুল নেই। ভদ্রলোক এসে বসলো, তার বসার ভাবভঙ্গিটাও ওই রকম ভালো ছিল না। আচ্ছা ঠিক আছে, আমার পাশে এসে বসলো। বসেই সে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। বাসের কন্ট্রাক্টরকে ডাকতেছে, ওই ফ্যান সারো ফ্যান সারো ফ্যান সারো না, কিসের জন্য, এই গরমের মধ্যে এইভাবে বসে থাকা যায় কিনা। বাস শুরু হয়ে গেল, অথচ সে কিন্তু এইমাত্র এসে আমার পাশে বসলো। বাস শুরু হয়ে গেল, চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। একাই কথা বলতেছিল, দু একজন লোক আবার তাকে দেখতেছিল। একটু থামলো, অর্থাৎ একটু চুপচাপ রইল, 2 থেকে 3 মিনিট হবে। ওই মুহূর্তে আবার গাড়ি ছেড়ে দিল। গাড়ি 2 মিনিটও চলে নাই, ওই ভদ্রলোক আবার চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। ড্রাইভারের গালাগালি শুরু করে দিয়েছে, আস্তে চালাস কিসের জন্য, ওই আস্তে চালাস কিসের জন্য, ওই ড্রাইভারের বেটা জোরে চালা জোরে চালা। বাস শুরু হয়ে গেল। অস্থির অস্থির। আমি বুঝে ফেললাম যে আজকে আমার খবর আছে। আমার পাশে যে বসছে সে আজকে আমার 12টা বাজিয়ে ছাড়বে, সেটা আমি বুঝতে পারলাম। আমি কিন্তু এমনিতে খুব চুপচাপ স্বভাবের, অর্থাৎ আমি নীরবতা পছন্দ করি। আমার পাশে যারা বসে বা আমি যেখানে বসি সেখানে আমি চাই যে একটু অন্যরকম পরিবেশ থাকুক। কিন্তু আজকে আমি বুঝতে পারলাম আজকে আমার 12টা বেজে যাবে। যে ভদ্রলোক আমার পাশে বসছে আজকে 12টা বাজিয়ে দেবে আমার। গাড়ি কিছুক্ষণ চলার পরে এক স্ট্যান্ডে এসে থামছে, মানে মানিকগঞ্জের পরে একটা স্ট্যান্ড আছে, সেখানে এসে গাড়ি থামছে, মানে যাত্রী ওঠানোর জন্য। বাস শুরু হয়ে গেল। কন্ট্রাক্টরকে গালাগালি শুরু হয়ে গেল, মানে ওই রকম অসভ্য ভাষায় না, বোঝা গেল সে শিক্ষিত, কিন্তু ওই রকমভাবে গালাগালি চিল্লাচিল্লি শুরু করে দিল আর কি। সবাই তার দিকে তাকাইতেছে আর কিটকিট করে হাসতেছে। আমি বিষয়টা লক্ষ্য করতেছি, লোকটাকে থামানোই যাইতেছে না। কন্ট্রাক্টরও তাকে একটা ধমক দিয়ে ফেললো, অথচ তার যে গেট আপ, তার যে পরিধেয় পোশাক আশাক, সেগুলো দেখলে পরে কেউ তাকে ধমক দিয়ে কথা বলার সাহস পাবে না। কিন্তু তার আচরণের কারণে কন্ট্রাক্টরও তাকে ধমক দেওয়া শুরু করে দিল, ওই মেয়ে পাগল হয়েছেন নি আপনি বসেন। বুঝতে পারছেন তো কথাটা কি বলছে, ওই মেয়ে পাগল হয়েছেন নি আপনি বসেন। বাস, কন্ট্রাক্টর হয়তো নিজের অজান্তেই বলে ফেললো পাগল হয়েছেন নি, কিন্তু আসলে তো কথাটা সত্যি। মাথা গরম, মাথা গরম এক ভদ্রলোক সারাক্ষণ গাড়িতে এইরকম চলতেছিল। এমনকি কন্ট্রাক্টর যখন ভাড়া নেওয়ার জন্য আসলো ওই লোকের কাছে, তার সাথে তখনও ঝামেলা শুরু করে দিল। ভাড়া কম নিয়ে না, একটা 100 টাকার নোট, মানে উনি 500 টাকা দিছে কন্ট্রাক্টরকে, সেই কন্ট্রাক্টর তাকে টাকাটা ব্যাক করছে, অর্থাৎ বাকি টাকা তাকে ফেরত দিছে। সেখানে একটা 100 টাকার নোট হয়তো একটু ময়লা ছিল বা কোনায় একটু কাটা ছিল, কোনো সমস্যা নেই, ওটা চলে। বাস শুরু হয়ে গেল, কন্ট্রাক্টরের সাথে ঝগড়া শুরু হয়ে গেল। সেই ঝগড়ার দেখে কে ফালদে ফালদে উঠে যায়, আবার কিছুক্ষণ পরে বসে, ফালদে ফালদে উঠে যায়, আবার কিছুক্ষণ পরে বসে। তখন কন্ট্রাক্টরকে অন্য যারা ছিল তারা বললো যে একটু চুপ থাকেন, যান আপনি যান, আপনি আপনার কাজ করেন, একটু সমস্যা আছে। অনেকেই বলতেছিল, ওই কথাটা ইঙ্গিতে বলতেছিল যে একটু সমস্যা আছে।
অনেকেই কিন্তু বুঝে ফেলতেছিল কি সমস্যাটা আছে। ওই যে এক ভদ্রলোক বলল যে একটু সমস্যা আছে, কি সমস্যা আছে সেটাই কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। কি সমস্যা আছে, সমস্যা কি আছে আপনারা তো বুঝে ফেলছেন। সেই গাড়ি যখন আমিন বাজার পার হলো, অর্থাৎ সাভারের যে আমিন বাজার আছে সেই আমিন বাজার পার হলো, তখন সেই ভদ্রলোক আমার সাথে কথা বলা শুরু করে দিল। কিন্তু আমি তো কথা বলতেছি না, আমাকে অযথাই প্রশ্ন করতেছে কোথায় যাবেন, কি করেন, অমুক তমুক, এটা সেটা বহুত কিছু প্রশ্ন, একের পর এক প্রশ্ন করতেই আছে। নিজে নিজেই সে পরিচয় দিতেছে সে একজন মাস্টার মানুষ, সে শিক্ষকতা করে, তার বাড়িতে এই আছে সেই আছে, অমুক তমুক, এটা সেটা সে নিজে নিজেই বলতেছে। আমি কিন্তু চুপচাপ, আমি মাথা নিচু করে শুধু মৃদু হাসতেছি, কোনো কথা নেই। কারণ আমি তো বুঝে ফেলছি কাম সারা, এই লোকের কোনো কথাই তো উত্তর দেওয়া যাবে না, তাহলে তো সমস্যা হয়ে যাবে। অতএব উত্তর দিলাম না, চুপচাপ বসে রইলাম। গাড়ি যখন আমিন বাজার পার হয়ে গাবতলি আসলো, ওই সময় উনি একটু থেমে গেছে। মানে এতক্ষণ অস্থির ছিল, ওই সময় উনি একটু থেমে গেছে, কেননা উনি তো অস্থির হয়ে গেছে। কথা বলতে বলতে রাগারাগি করতে করতে উনি তো অস্থির হয়ে গেছে, তখন একটু থেমে গেছে। গাড়ি থেকে নামার সময় হয়ে আসছে ওনার, আমার না, আমি তো গুলিস্থানে আসব। উনি কল্যাণপুরে নামবে, উনি কল্যাণপুরে ভাড়া দিয়েছে, উনি সেখানে নামবে। তো আমি ওনাকে এই প্রথম জিজ্ঞেস করলাম। এতক্ষণ কিন্তু উনি বকর বকর করছে, কিছুক্ষণ চুপ ছিল। যখন দেখছে আমি কোনো কথাবার্তা বলি না, তখন উনি একেবারে চুপ হয়ে গেছে। তো যখন নেমে যাবে তার আগে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এই প্রথম একটি কথা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই, পেটের সমস্যার জন্য কি কোনো ডাক্তার দেখাইতেছেন? তো উনি আমার এই কথা শোনার পরে উনি অবাক হয়ে আমার দিকে তাকাই আছে। প্রথমে কোনো কথা বলতে পারতেছে না, অবাক হয়ে তাকিয়ে আছে। পরে আমি বললাম, কি ব্যাপার, আপনি মনে কষ্ট পেলেন আমার কথা শুনে? তো উনি বলতেছে, না আমি কষ্ট পাইনি, আমি তো আপনার কথা শুনে অবাক হয়ে গেছি। আপনি কথা নাই বার্তা নাই, হুট করে কিভাবে বললেন যে আমার পেটের সমস্যা আছে, আমি ডাক্তার দেখাইতেছি কিনা? আমি বললাম, কেন, আপনার পেটের সমস্যা নাই? পরে বলতেছে, আমি সেই জন্যই তো অবাক হয়ে গেছি, আমার পেটের সমস্যা আসেনি, খালি এই পেটের সমস্যার জন্য কত ডাক্তার কবিরাজ কত কিছু দেখাইছি, কাজ হয়নি। আমি ইন্ডিয়া থেকে ঘুরে আসছি, ব্যাঙ্গালোরে চিকিৎসা করাইছি, কাজ হয়নি। কিন্তু আপনি কি করে বুঝতে পারলেন যে আমার পেটের সমস্যা আছে? আমি আর কোনো কথা বলতেছি না, আমি মৃদু হাসতেছি। পরে উনি বলতেছে, আপনি যেহেতু ধরেই ফেলছেন, তাহলে কি করা যায় বলুন তো, কি করা যায়? আমি বললাম, কোনো ডাক্তার কি আপনাকে বলে নাই আপনার যে মানসিক সমস্যা আছে, এটা কোনো ডাক্তার আপনাকে বলে নাই? পরে বলতেছে, হ্যাঁ অনেক ডাক্তারই আমাকে বলছে যে আমার একটু মানসিক সমস্যা আছে, আমি নাকি দুশ্চিন্তা করি, অনেক ডাক্তারই বলছে। আমি বললাম, হ্যাঁ সত্যি কথা বলছে ডাক্তার, আপনি একজন মানসিক রোগী। আর এই যে আপনি আমাকে প্রশ্নটা করলেন না যে আমি কি করে বুঝে ফেললাম যে আপনার পেটের সমস্যা আছে, আপনি এই গাড়িতে ওঠার পরের থেকে এই পর্যন্ত যে ঘটনাগুলো ঘটাইছেন, সেই ঘটনাগুলো ঘটানোর কারণেই আমি ধরে ফেলছি আপনার পেটের সমস্যা আছে। শুধু আপনার পেটের সমস্যা না, আরও কিছু সমস্যা আছে, সেগুলো আমি এখন আপনাকে বলবো না। আমি একটু নিচু স্বরে বললাম, সেগুলো আমি আপনাকে এখন বলবো না। শুধু আপনাকে এটুকু বলবো যে আপনি একজন মানসিক রোগী, আপনার মাথা গরম ভাই, মাথা গরম। তখন ওনার মুখ চোখ কালো হয়ে গেছে। তখন উনি বলতেছে, তাহলে আমি এর জন্য কি করতে পারি? আমি বললাম, এখন আপনাকে আমি কোনো পরামর্শ দেব না, আপনাকে আমি বলবো যে ভালো একজন মানসিক রোগের ডাক্তার দেখান, সেখান থেকে কাউন্সেলিং করেন, ভালো একজন কাউন্সিলর দ্বারা আপনি কাউন্সেলিং করেন। আপনার সমস্যাটা মানসিক, আপনি যতই ওষুধ খান আর যা কিছুই খান দাদা ভাই, কাজ হবে না, আপনি সুস্থ হবেন না। আর কোনো কথা আমি বললাম না। উনি আমার কন্ট্যাক্ট নাম্বারটা চেয়েছিল, কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বারটা দেইনি, ইচ্ছে করে দিইনি। এর পিছনেও বেশ কিছু কারণ আছে। আমি রাস্তাঘাটে কখনোই কাউকে হুট করে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বসি না।
বা আমি কাউকে পরামর্শ দিয়ে বসবো না। আমি কিন্তু রাস্তাঘাটে খুবই রিজার্ভ টাইপের, খুব রিজার্ভ। আমি প্রয়োজন ছাড়া কিন্তু কথা বলি না। হয়তো ভিডিওতে আপনারা দেখেন যে আমি প্রচুর পরিমাণে কথা বলি, বকর বকর করতেই থাকি। এটা শুধু ভিডিওর প্রয়োজনে, এটা শুধু আপনাদের প্রয়োজনে। বাহিরে আমাকে একটা বোমা মারলেও আমার পেট থেকে কথা বের হবে না। আমি খুব চুপচাপ স্বভাবের, খুব চুপচাপ, কিন্তু আমার মুখে সবসময় মৃদু হাসি থাকবে। আমি হাসি দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করব, কিন্তু কথা বলবো না। অপ্রয়োজনে আমি কোথাও কোনো কথা বলি না। ওই লোক নেমে যাওয়ার সময়, গাড়ির থেকে নেমে যাওয়ার সময় আমার দিকে তাকিয়েই ছিল। ওই লোক আর কিছু বলার সাহস পায়নি। ওই লোক নেমে গেছে, আমি ঢাকায় চলে আসলাম। কেন এই ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করলাম? অর্থাৎ আজকে যারা ভিডিওটা দেখতেছেন তারা তো আইবিএস এর রোগী। আপনারা একটু ভালো করে মিলিয়ে নিন তো, এরকম আপনাদের হয় না? অবশ্য আপনারা সেটা ধরতে পারবেন না, কারণ একজন পাগল তো সে জানে না যে সে কেন পাগল হয়েছে। তার যে মানসিক সমস্যা আছে সে তো বুঝতে পারবে না। কারা বুঝতে পারে? এই যে যেমন আমি পাশে ছিলাম, গাড়িতে অন্য যারা যাত্রী ছিল তারা বুঝতে পারছে, কিন্তু উনি তো বুঝতে পারেনি। উনি যে কাজগুলো করেছে বা যে আচরণগুলো করেছে সেটা তো উনি বুঝতে পারেনি। সেটা যদি উনি বুঝতেই পারতো তাহলে তো ওনার আর এই সমস্যাটা হতো না, হওয়ার কথা না। এখন প্রশ্ন একটা আছে, ওনার মাথা গরম, উনি প্রচুর পরিমাণে কথা বলে, ওনার মাথায় একের পর এক চিন্তা আসতেই থাকে। এখন এগুলোর সাথে পেটের সম্পর্কটা কি? এই যে আমি ওনাকে হুট করেই বলে ফেললাম যে আপনার পেটের সমস্যা আছে, কেন বলে ফেললাম? এগুলোর সাথে সম্পর্কটা কি? আমি কিভাবে বললাম ওনাকে? আমি শুধু ওনাকে না, আমার সাথে কেউ 5 মিনিট কথা বলবে বা কেউ সামনাসামনি এসে 2 মিনিট কথা বলবে, আমি তার শুধু তার সব কিছু দেখবো, মানে পা থেকে মাথা পর্যন্ত তার দিকে আমি তাকাবো মাত্র 2 মিনিট, বলে দেব কি সমস্যা আছে এই লোকের। কোনো জাদুটোনা মন্ত্র দিয়ে না, আমি এমনিতেই বলে দিতে পারবো যে ওনার কি সমস্যা আছে। কেন বলতে পারবো, বা ওনাকে দেখেই কেন বা আমি বলতে পারলাম যে ওনার পেটের সমস্যা আছে। যাদের পেটের সমস্যা আছে তাদের এই লক্ষণগুলো থাকবে। এখন এই লক্ষণগুলোর সাথে পেটের সম্পর্কটা কি? মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। যাদের মাথা গরম, যাদের মাথায় দুশ্চিন্তা সবসময় আসতেই থাকে, একের পর এক চিন্তা আসতেই থাকে, যারা সন্দেহবাতিক লোক, অর্থাৎ যাদের মধ্যে সবসময় সন্দেহ কাজ করে, তাদের শরীর থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, টক্সিন হরমোন। সেই টক্সিন হরমোন রিলিজ হওয়ার কারণে তার প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা। ঘুমের সমস্যা থেকে শুরু হয় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি। গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি কয়েকদিন চলার পরেই তার পেটে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয়। পেট ফাঁপা, পেট ফোলা, বদহজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, কষা পায়খানা, এরকম সমস্যাগুলো তৈরি হয়ে থাকে। অর্থাৎ সে আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। কিসের কারণে? তাহলে ওই যে টক্সিন হরমোনের কারণে। টক্সিন হরমোন কোথা থেকে আসলো বা কীভাবে উৎপন্ন হলো? ওই যে মাথা গরমের কারণে। অর্থাৎ সে যে ওসিডি পেশেন্ট, সেই ওসিডি বা সন্দেহবাতিক রোগ থেকে তার টক্সিন হরমোন তৈরি হয়ে গেছে। দুশ্চিন্তা থেকে তার টক্সিন হরমোন তৈরি হয়ে গেছে। ঘুম না হওয়ার কারণে তার টক্সিন হরমোন তৈরি হয়ে গেছে, যার কারণে তার পেটের সমস্যা হয়েছে। একদম ক্লিয়ার কথা, বিষয়টি বুঝতে পারছেন? তাহলে ওষুধ খেলে হবে তাকে? কোন ওষুধ আসছে এই আইবিএস রোগীকে ভালো করে দেবে? আছে কোনো ওষুধ? আইবিএসটা হয় মূলত মানসিক সমস্যা থেকে। আইবিএসের জন্য 75% দায়ী হলো মানসিক সমস্যা। এখন এই আইবিএসের জন্য যতই ওষুধ খান তাতে কি কাজ হবে? মেট্রোনিডাজল গ্রুপ থেকে শুরু করে যত রকমের ওষুধ আসছে, হায়ার অ্যান্টিবায়োটিক অর্থাৎ সিপ্রোফ্লক্সাসিলিন, এগুলো খেলে কি কাজ হবে? মনের অসুখ দূর করবেন কি করে? দুশ্চিন্তা দূর করবেন কি করে? এই যে আপনার মাথা গরম, আপনি অস্থির, এটা থামাবেন কি করে? এই সমস্যাগুলো হয়তো মন থেকে। তাহলে মনের চিকিৎসা কিভাবে করবেন? মনের চিকিৎসা করতে হবে ওই যে ওই লোককে যে কথাটা বলছি, একজন মানসিক রোগের ডাক্তারের কথা বলছি, কাউন্সেলিংয়ের কথা বলছি, সেই মনের চিকিৎসা করতে হবে কাউন্সেলিংয়ের মাধ্যমে, কথার মাধ্যমে, শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে, উইদাউট মেডিসিন। 1 টাকার ওষুধও খেতে হবে না। একজন আইবিএস রোগীকে যদি সঠিকভাবে 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়,
এই রোগীদের সারা জীবনের জন্য আইবিএস এর সমস্যার সমাধান হয়ে যাবে। 1 টাকার ওষুধও খেতে হবে না।